বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে। আদালতে উপস্থিত আছেন তার বাবা ও ভাই। ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে মিয়ানমারের সাথে আলোচনার তাগিদ। যতগুলো আমরা কনফারেন্স দেখছি যে কই আরাকান আর্মিও নেই, মিয়ানমারও নেই। জাতিসংঘ কিছু করতে পারলে তো গত 7 বছরই করতে পারতো। এই সমাধান আমাকেই করতে হবে। আইন শৃঙ্খলার অবনতির কারণে ধর্ষণ সহিংসতার ঘটনা বাড়ছে। 2 মাসে দেশে ধর্ষণের শিকার 97 শিশু ও নারী। ঈদকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প। জুতা কিনতে অর্ধশতাধিক কারখানায় পাইকারদের ভিড়। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো ও ঝড়ের আঘাতে নিহত অন্তত 30। ধ্বংসস্তূপ, অসংখ্য বাড়িঘর, জরুরি ব্যবস্থা। এবং লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারালো রিয়াল। বার্সাকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় পড়া চলছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মামলার রায় পড়া হচ্ছে। আদালতে উপস্থিত আছেন আবরারের বাবা বরকতুল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগে 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা রাজধানী চকবাজার থানায় মামলা করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। চার দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রোববার সকাল 9:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দেশে আসার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন। সফরের তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে। এ সময় বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্টনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধান জাতিসংঘের পক্ষে সম্ভব না। তাদের আগ্রহ তহবিল সংগ্রহে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নয়। এ নিয়ে তারা ভাবছেও না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই তাদের পরামর্শ স্থায়ী সমাধান পেতে বাংলাদেশকে মিয়ানমারের সাথে সমঝোতায় পৌঁছাতে হবে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার দ্বিতীয়বার বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। প্রধান উদ্দেশ্য কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন। কি এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো যার জন্য স্বয়ং হাজির জাতিসংঘের মহাসচিব? মূলত USAID সহ বেশ কিছু সংস্থার তহবিল কাটছাঁটি এর অন্যতম প্রধান কারণ, যার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে রোহিঙ্গারা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, গভীর মানবিক সংকটে পড়তে যাচ্ছে বাস্তুচ্যুত এ জনগোষ্ঠী। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি তহবিল গঠনের আহ্বান জানান তিনি। প্রায় 7 বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখের বেশি। দিন দিন যা বেড়েই চলছে। এই সংকট মোকাবেলায় স্থায়ী কোনো সমাধান এখনো আলোর মুখ দেখেনি। যদিও অনেকের ধারণা জাতিসংঘ মহাসচিবের এ সফরে হয়তো কোনো সমাধান আসতে পারে, কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের মাথা ব্যথাই নেই। তারা ব্যস্ত তহবিল সংগ্রহে। তাই বাংলাদেশকেই সমাধান বের করতে হবে। জাতিসংঘ কিছু করতে পারলে তো গত 7 বছরই করতে পারতো, তাই না? তাহলে এখন কেন করতে যাবে? রিপ্যাট্রিয়েশন হওয়ার পরের দিন, যদি ধরেই নেই রিপ্যাট্রিয়েশন পরের দিন, তার হেলথ কে দেখবে? কোথায় মেডিসিন পাবে? কোথায় তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি কটা লাগবে? তো জাতিসংঘ এই কাজটা করছে না কেন? এই ঘোরাফেরা না করে জাতিসংঘ এই কাজটাও যদি করতো,
যে হ্যাঁ আমার কাজ অলরেডি করা আছে, আমি এখন নেগোসিয়েশনে বসতে পারি। যতগুলো আমরা কনফারেন্স দিচ্ছি যে কই আরাকান আর্মিও নেই, মিয়ানমারও নেই, তাহলে আমি কার সাথে সমাধান করব? তারা কখনো আগেও সিরিয়াস ছিল বলে আমার মনে হয় না, এখনও তারা সিরিয়াস নেই। এই সমাধান আমাকেই করতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত নিজ মাতৃভূমি মিয়ানমারে পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গেল 2 মাসে দেশে 97 কন্যা, শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। গণমাধ্যমের তথ্য মতে এসব ধর্ষণ বেশিরভাগই পরিচিত জন দ্বারা ঘটেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে ধর্ষণ সহিংসতার ঘটনা বাড়ছে, পাশাপাশি পরিবারে গাফিলতি রয়েছে। সরকার 90 দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচার কাজ সম্পন্ন করার ঘোষণা দিলেও তার সত্যিকারের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদের বিশেষ প্রতিবেদন। এই আহাজারি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমানো শিশুর পরিবারের। আদর্শলিপির বই নিয়ে স্কুলে যাওয়া ও বারান্দায় যার কানামাছি খেলার কথা, সেই শিশু এখন চিরনিদ্রায় শায়িত সমাজের নরপশুদের থাবায়। মাগুরার শিশুর মর্মান্তিক মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত, ঠিক সেদিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 55 বছর বয়সী ইব্রাহিম নামে এক বৃদ্ধ 7 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি 5000 টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিল ওই বৃদ্ধ। সিরাজগঞ্জের রায়গঞ্জে কিশোর মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বগুড়ার শাহজাহানপুরে আপন খালুর বিরুদ্ধে উঠেছে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে যৌন নির্যাতনের অভিযোগ। গণমাধ্যমের তথ্যমতে গেল 2 মাসে 97 কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু ও 17 জন কিশোরী। গেল বছর দেশে 516 কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হন, যাদের বেশিরভাগ বয়সসীমা 18 বছরের নিচে। ইউনিসেফের তথ্যমতে পৃথিবীতে এই মুহূর্তে 18 বছরের নিচে 37 কোটি নারী, অর্থাৎ প্রতি 8 জনের 1 জন নারী 18 বছর বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত 8 বছরে 3438টি শিশু ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন আরও বেশি। এদের মধ্যে অন্তত 539 জনের বয়স 6 বছরের কম, আর 7 থেকে 12 বছরের মধ্যে আছে 933 জন। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক নিবন্ধ অনুযায়ী শতকরা প্রায় 85 ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত হন বা বিশ্বস্ত কেউ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক পরিস্থিতি এবং কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে বলে অভিমত অপরাধ বিশ্লেষকদের। নারীর প্রতি যে সহিংসতা বা ধর্ষণের ঘটনা 90 দিনের মধ্যে বিচার করতে পারলে তো খুবই ভালো। আমরা 6 মাসের মধ্যে করতে পারলেও সেটা একটা সমাজের মধ্যে বার্তা তৈরি করবে। পাশাপাশি সামাজিকভাবেও সমাজের সচেতন যে জনগোষ্ঠী আছেন, ব্যক্তি যারা আছেন, তাদের পক্ষ থেকে এক ধরনের সামাজিক অনুশাসন সমাজের মধ্যে প্রচলিত থাকা দরকার, যার প্রেক্ষাপটে এই ধরনের অপরাধপ্রবণ বা ধর্ষণের মতো মানসিকতা যে সমস্ত ব্যক্তি পোষণ করেন, তারা যাতে একটা ভয় থাকেন যে এই ধরনের অপরাধ করলে তাকে সমাজচ্যুত হতে হবে অথবা সমাজে তার অবস্থান হেয় হবে, কিংবা এই অপরাধ করে তিনি সামাজিকভাবে পার পাবেন না। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হয়, সে বিষয়েও লক্ষ্য রাখার প্রয়োজন বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। শিশু ধর্ষণের ঘটনা এড়াতে একদিকে যেমন পারিবারিক সচেতনতা জরুরি, অন্যদিকে নজরদারিও বাড়াতে হবে। সে সঙ্গে পরিসংখ্যানের তথ্য মতে যেহেতু পারিবারিক কিংবা নিকটাত্মীয়দের দ্বারাই বেশি শিশু ধর্ষণের শিকার হচ্ছে, সেক্ষেত্রে তাদের বিষয়ে সচেতন করতে হবে আপনার শিশুকে, শেখাতে হবে স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ডিজিটাল পদ্ধতিতে রাজস্ব আহরণ করা গেলে কর ফাঁকি বাড়বে বলে মনে করে সিপিডি। আর ভ্যাট ফাঁকি কমাতে ভ্যাট সেল সংস্কার ও কার্যকর করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে ধানমন্ডি কার্যালয়ে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সুপারিশমালায় এসব কথা বলে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি জানান, দেশের রপ্তানি আয় ও আমদানি আগের চেয়ে বেড়েছে। এ সময় করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশও করেন তিনি।
নিম্নমুখী যে আমরা দেখছি মূল্যস্ফীতির ধারা, সেটাও যদি আমরা বিবেচনায় রাখি, সবকিছু মিলে বাংলাদেশ ব্যাংক যে 2025 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন আদালত। কথা বলছেন আইনজীবী, এই মুহূর্তে সেখানে সরাসরি যুক্ত হচ্ছে। সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে, সেই 4 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এই জন্য আমরা তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমরা আপিল করব, রাইট। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগ মহামান্য আপিল বিভাগে রায় করিব, রায় মানে আপিল করিব। আপনি একবার একটু বলেন, এই রায় আমরা ক্ষুব্ধ, আপিল বিভাগ আমি আসামি মেফতাহুল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম। আজিজুর রহমান দুলু। ধন্যবাদ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছিলেন আইনজীবী, আমরা সেখানে যুক্ত ছিলাম। দেখছেন সংবাদ দুপুর। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন আদালত এবং এই মুহূর্তে কথা বলছেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ, আমরা সেখানে যুক্ত হচ্ছে। না না মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছে, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে, এটাই আমরা খুব গর্বিত। আজকে রায় হলো, আপনি অনেক দীর্ঘ সংগ্রাম করেছেন এটাই রায় নিয়ে, আমরা আপনার প্রতিক্রিয়া জানাচ্ছি। না, অবশ্যই আমরা আসলে খুবই সন্তুষ্ট আসলে যে আজকে যে রায়টা হয়েছে, এটা আসলে সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা সব আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে আরো কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক।
আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে, বাট অবশ্যই আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারে এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছিলেন, আপনার ভাই মারা গেছে, আপনি কি তখন নিজেকে লুকায় রাখতেন বা ওই সময় কি পরিচয়ে কিন্তু সমস্যা হতো কিনা? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, তখন কেমন ছিল? না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা ভয় পাইছি ব্যাপারটা এমন না, বাট অবশ্যই এখানে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে আমাদের যেই গত বছরের এই মার্চ মাসেই যখন একটা ছাত্রলীগের কয়েকজন যখন বুয়েটে ঢুকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন জেমি 6 আগস্ট পালিয়েছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে না? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি কবে এদের রায় কার্যকর হবে, আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট এবং কথা বলছিলেন আবরার ফাহাদের বাবা এবং ভাই। আমরা যুক্ত ছিলাম এতক্ষণ সেখানে। খুলনায় একাধিক হত্যা মামলার আসামি বোমা শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত 11:15টার দিকে নগরীর বাগমার মার্কাজুল উলুম মাদ্রাসার পেছনে ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় রাতে শাহিন বাগমারা মার্কাজুল উলুম মাদ্রাসার পেছনে গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় 4 থেকে 5 জন সন্ত্রাসী তাকে ধাওয়া করে মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখানে গিয়ে তারা শাহিনের লাশ শনাক্ত করে। নিহত শেখ শাহিনুল হক শাহিন দৌলতপুর কাত্তিকুল এলাকার জনৈক রশিদের ছেলে। তার নামে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। আমি তো বাসায় শুয়েছিলাম, বাসা থেকে ডাক দিল, শব্দ হলো কিসের, বাইরে আসলাম, এসে দেখি পড়ে আছে, তার ভিতরে তো কারেন্ট চলে গেল। রাজশাহীর নিউ মার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার পরে 1:45 থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কেটের ভেতরের অংশের কোনো দোকানের ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানায় তারা। ঈদ ঘিরে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পাদুকা শিল্প। জেলায় অর্ধশতাধিক কারখানায় পাদুকা উৎপাদনে চলছে দিনরাতের ব্যস্ততা। দামে কম ও মানসম্মত হওয়ায় আশেপাশের জেলার পাইকাররা জুতা কিনতে ভিড় করছেন কারখানাগুলোতে। মালিকরা জানান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশে রপ্তানি সহ বাড়বে কর্মসংস্থান। সহকর্মী মেহেদিনুর পরশে পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঈদ ঘনিয়ে আসায় কর্মব্যস্ততা চলছে ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক পাদুকা কারখানায়। ক্রেতার চাহিদা মাথায় রেখে কারখানাগুলোতে তৈরি হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের জন্য বাহারি জুতা।
জেলায় 38টি অটো কারখানা ছাড়াও 20টিরও বেশি হাতে তৈরির পাদুকা কারখানা রয়েছে, যেখানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 1 লাখ জোড়া জুতা। একসময় ভারত, চায়না সহ বিদেশি জুতাই বাজার দখলে থাকলেও দিন দিন বাজারে চাহিদা বাড়ছে এসব জুতার। গুণগত মান ও সুলভ মূল্য হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন কারখানাগুলোতে। কারখানা মালিকরা জানান, শবে বরাতের পর থেকে বেড়েছে ব্যস্ততা, আর এসব কারখানায় কাজ করছে 5 থেকে 6 হাজার শ্রমিক। এদেরকে নিয়ে কাজ করতেছি, দেখা যাচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা আমরা ডিউটি করি। সেম কোয়ালিটি, সেম চায়না মাল। জুতা যত প্রকার ডিজাইন আছে, রঙের লাল, কালো, ব্লু, সাদা যতগুলো ডিজাইন আছে আমরা এই ডিজাইনগুলো করে থাকি আর। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় উৎপাদিত জুতা বিদেশে রপ্তানি সহ কর্মসংস্থানের পরিধি বাড়বে বলে মনে করেন পাদুকা শিল্প সমিতির এই নেতা। ব্রাহ্মণবাড়িয়া অন্তত বাংলা এবং পিও মিলে 5 থেকে 6 হাজার শ্রমিক আছে, এরও কাজে লাগছে। আমাদের সরকার যদি আমাদেরকে লোন দিয়ে আমাদেরকে কিছু সহযোগিতা করে, তাহলে আরো এই শিল্পটা ভালো হইবার চিন্তা ভাবনা আমাদের আছে ইনশাআল্লাহ। পাদুকা শিল্পের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরে কালোজিরার মধু আহরণ ও মৌ বাক্সের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। ঔষধি গুণসম্পন্ন হওয়ায় অন্যান্য মধুর চাইতে কালোজিরার মধুর বাজারে দাম ভালো পাচ্ছেন চাষিরা। আর জমির পাশে মৌ বাক্স বসানোতে পেরেছে ফসলের উৎপাদন। এতে খুশি স্থানীয় কৃষক ও বিভিন্ন জেলা থেকে আসা মৌ চাষিরা। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শরীয়তপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ কালোজিরার হালকা নীলাভ ফুলের দখলে। ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি অস্থায়ী মৌবাক্স। ফুলের পাপড়ির মাঝে রেণু থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর মৌচাষিরা ব্যস্ত মৌবাক্স পরিচর্যা আর মধু আহরণে। কালোজিরার মধু আহরণ ভালো হওয়ায় আর তুলনামূলক দাম বেশি পাওয়ায় খুশি বিভিন্ন জেলা থেকে আসা মৌ খামারিরা। বাজারে প্রচুর চাহিদা কালোজিরা মধু, আর কালোজিরা মধু আমরা প্রতি দিনে 10 কেজি অনুমান এরকম একটা পাওয়া যায়। অস্থায়ী মৌচাষীদের জমির পাশে কাজ করতে দেয় লাভবান হচ্ছেন কৃষকরা। সেই সঙ্গে পরাগায়নের ফলে আগের তুলনায় বেড়েছে ফসলের ফলনও। তাই জমির পাশেই মৌচাষীদের বসতে দিয়েছে স্থানীয় কৃষকরা। ফুলের থেকে মধু আহরণ করলে আমাদের ফসলের ক্ষতি হয়, এখন দেখে যে আমাদের এটা ক্ষতি হয় না। আমাদের পূর্বপুরুষ যেরকম আমাদের ফসল আসছে, এখন আমার ওরকম ফসল আসে, কোনো ক্ষতি হয় না। এবং এরা যখন আসে এখন বর্ষার জন্য আমরা নিরাপদের একটা ব্যবস্থা করে দিই। কালোজিরার মধুকে জেলার ব্র্যান্ডি পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষি অফিস ও খামারিদের সমন্বয় ঘটানো গেলে জেলা থেকে অন্তত 100 কোটি টাকার মধু উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন মধু আহরণকারী প্রতিষ্ঠান হাসকা এগ্রো ফার্ম। শরীয়তপুরে সবচেয়ে ভালো কোয়ালিটির কালোজিরা ফুলের মধু উৎপাদন হয় এবং শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক এই মধুকে জেলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই মধুটাকে যদি আমরা একটু কৃষি অফিস এবং যদি খামারিদের সমন্বয় করানো যায়, তাইলে এর মধু প্রায় শরীয়তপুর থেকেই প্রায় 100 কোটি টাকার কালোজিরা ফুলের মধু উৎপাদন করা সম্ভব। জেলায় কালোজিরা থেকে বেশ ভালো মধু আহরণ হয়। আর ফসলের আবাদ বাড়াতে মোয়ালদের ফসলি জমির পাশে বসতে দিয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি যেন মোয়ালদের মৌমাছির বক্স স্থাপনের সহায়তা করে, এতে করে তাদের পরাগায়নে সহায়তা হবে। এবং আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তাদের যদি সহায়তা করে তাহলে আমাদের মধু ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এবার কালোজিরার মধু আহরণের জন্য মৌবাক্স বসানো হয়েছে 2010টি। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 9650 কেজি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আপনার ফাহাদ হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা আবারও সেখানে যুক্ত হচ্ছি। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। কতজন পলাতক? 4 জন পলাতক আছে। তাদের সবাই কি ফাঁসির দণ্ডপ্রাপ্ত? যে 4 জন পলাতক? হ্যাঁ, জি জি। এখন বাকি প্রক্রিয়াগুলি খুব দ্রুত কি নিষ্পত্তি করা সম্ভব হবে কি? আরো প্রক্রিয়া আছে? এইটা আপিলের এটা ম্যাটার আসামি পক্ষের আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা
আদালত বলছিলেন যে 2-1 দিনের ভিতরে রায়টা দিয়ে দেওয়া হবে। আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলবো, আমরা আমাদেরটা তুলবো, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। এই মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালালো এবং অনেকদিন পর কারা কর্তৃপক্ষ সেটা মানে প্রকাশ করলো, এই বিষয়টাকে আসলে কি হবে? এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি, মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন। আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব। বুয়েট কর্তৃপক্ষের ব্যাপারে কি কোনো বক্তব্য ছিল এই নিম্ন আদালতের রায় বা তাদের কোনো গাফিলতি, তাদের ভূমিকা? আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পাইনি, এটা নিয়ে কোনো কথা মন্তব্য এখন করবো না, যেহেতু হাইকোর্টের রায় এখন আমাদের সামনে আসেনি। আপনি আর্গুমেন্টে কিছু কথা বলেছেন যে রায়টা বহাল রাখাটাই ন্যূনতম মার্সি দেখানোর সুযোগ নিয়ে আসেন, কি মানে বলেছিলেন আর্গুমেন্টে একটু বলবেন? একটা হলো যে মাও সেতুং এর মতো যদি বলতে হয়, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম আমাদেরকে, যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। আবরার ফাহাদের মৃত্যু তো প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে কি আমরা এই যে কথাগুলো আপনি বললেন, আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে? আপনারাই বলবেন। আমি তো মনে করি আবরার ফাহাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া, সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই। তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল, সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ। আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে, বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আবরার ফাহাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। খুলনায় তালাবোয়ালা জামে মসজিদের ভেতর ও বাইরের সৌন্দর্য এবং আলোকসজ্জায় মুগ্ধ দর্শনার্থীরা। নামাজ পড়তে আসার পাশাপাশি দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসে অনেকেই। খুলনা বিভাগের মধ্যে সবথেকে দৃষ্টিনন্দন মসজিদ এটা দাবি দর্শনার্থীদের। সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার 226 ফুট উঁচু তালাবোয়ালা জামে মসজিদটি মুসলমান পাড়ায় অবস্থিত। মসজিদটির 4টি গম্বুজ রয়েছে এবং এর সঙ্গে জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা অবস্থিত। প্রাঙ্গণে সুপারি, নারকেল, ক্যাকটাস, ঝাউগাছ ও অর্কিড লাগানো হয়েছে এবং ভেতরে আন্তর্জাতিক মানের লাইট ফিটিংস ও কাঠের কারুকার্য রয়েছে। মসজিদে পশুর চামড়ায় খোদাই করা কোরআনের বাণী এবং নারকেল গাছ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। মসজিদটি রাতে আলোকসজ্জায় আকর্ষণীয় হয়ে ওঠে। 1967 সালে প্রতিষ্ঠিত মসজিদটি আল্লামা শামসুল হক ফরিদির অনুপ্রেরণায় এবং মরহুম হাজী আব্দুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান নির্মাণ করেছে। এটি নির্মাণশৈলী ও পরিবেশের জন্য বিখ্যাত এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। জুমার দিন না, বাকি তারপরেও এই জোরে রক্তেও প্রায় মসজিদটা ভরে গেছে, অনেক মুসল্লি। আলহামদুলিল্লাহ, এসব অনেক ভালো লাগলো আর কি। এই মাদ্রাসা যেমন সুন্দর, শিক্ষার মান ততটা উন্নত। মসজিদটা অনেক
উন্নত। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই মসজিদে ঘুরতে আসে। এখানে শুক্রবারের দিন খুলনা সহ খুলনার বাইরে থেকে অনেক মুসল্লি সমাগম হয়। রাত্রেবেলা এখানে আরো লাইটের জন্য যে লাইটিং করা হয়েছে এর জন্য আরো অনেক সৌন্দর্য জাঁকজমক হয়ে যায়। তালাবওয়ালা মসজিদ খুলনার একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার মিনার, গম্বুজ ও গেট বিশেষ আকর্ষণীয়। মসজিদের ভেতরে পশুর চামড়ায় হাদিস খোদাই করা রয়েছে এবং দাঁড়িয়ে নামাজ পড়তে না পারা মুসল্লিদের জন্য নারকেল গাছের তৈরি বসার চেয়ার রয়েছে। জুম্মার দিনও মসজিদে অনেক মুসল্লি উপস্থিত হন। আমাদের এই মসজিদে প্রায় 2000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এবং ঈদের নামাজও 2টা ঈদের নামাজ এখানে হয় এবং অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে দেখতে আসেন। এটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ও মসজিদ, যা দেখভাল করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার জমাদ্দার। এখানে 2000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।